অতি দ্রুতই দেশে ফিরছে শেখ হাসিনা। ইসরায়েলের মোসাদের সাহায্য নিয়ে কঠিনভাবে অ্যাকশন নিতে যাচ্ছে শেখ হাসিনা। তারেক রহমানের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগেই দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যদিও এটি কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে, কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মোড় নিচ্ছে। এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয়, যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে, এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন, ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন। কিন্তু বিএনপি কিভাবে ফেসে যাচ্ছে তার একটি নমুনা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। কি করবে বিএনপি? আবারও কথা নামবে? মানুষের আস্থা অর্জন করতে পারবে? নিজের দলের মধ্যে কি সেই ধরনের শক্তি সঞ্চয় করতে পারবে? যে বাংলাদেশ আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না, বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দর্শক আসসালামু আলাইকুম। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের সংবাদটি ঠিক কোন দিককে ইঙ্গিত করছে এবং কোন বিষয় হতে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে নজর দিয়ে আজকের সংবাদটি দেখবেন। আর 10টা ভিডিওর মতো আজকের ভিডিও ঠেলে দিলে অনেকেই অনেক কিছু মিস করে যাবেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই আজকের ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিও দেখা শুরু করি। তার আগে বলে রাখি, যারা চান শেখ হাসিনা আবারও দেশে ফিরুক বা দেশে আসুক তাহলে কমেন্টে লিখে একটু জানাবেন। আর যদি না চান যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার দরকার নেই তাহলে কমেন্টে রেখে জানাবেন। তো দর্শক কথা নয়, চলুন বিস্তারিতভাবে আমরা তথ্যগুলো জেনে নিই। কি শেখ হাসিনা এই দেশে ফিরবেন? তারেক রহমান দেশে ফিরছেন না বা আদৌ কবে ফিরছেন এটি খানিকটা অনিশ্চিত। এখনো তার ফিরবার ব্যাপারে কোনো সিগন্যাল নেই। আমরা কদিন আগেও ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান যখন বৈঠক করলেন, ভেবেছিলাম যে তিনি 1 মাস বা 2 মাসের মধ্যেই দেশে ফিরবেন, কিন্তু সেই সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নিরাপত্তা ইস্যু যে কোনোভাবেই বলা যায় এটি যে তারেক রহমান আদেও আসলে কবে দেশে ফিরবেন সেটি এক প্রকার অনিশ্চিত। এই যখন অবস্থা, 1 বছর চলে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তখন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যদিও এটি কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে, কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মোড় নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হচ্ছে এর প্রধান দায় কিন্তু এসে বিএনপির উপরে চেপে বসছে, একই সাথে এনসিপি এবং জামাতের উপরে বসছে। অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার ব্যর্থ হলে রাজনৈতিক দলের সরকার থাকে, সেই সরকার এবং দলের উপর বর্তায়। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু 1 বছরের শাসন দেখে ফেললো এবং এই দেখে ফেলবার এই সরকারটির নেপথ্য রাজনৈতিক দল কি? যারা এই সরকারটিকে সমর্থন দিচ্ছে বা দেবে তারাই নেপথ্য রাজনৈতিক শক্তি বা নেপথ্য রাজনৈতিক দল। ইতিমধ্যে সরকারি দলের মতো অবস্থায় পৌঁছে গেছে বিএনপি, জামাত, এনসিপি। যখন একটি বিরোধী দল রাস্তায় থাকে এবং সরকারি দল ক্ষমতায় থাকে, তখন বিরোধী দলের পক্ষ থেকে শুধু নয়, দেশের জনগণের পক্ষ থেকে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয় তার দায় কিন্তু সেই সরকারি দলের পড়ে। এখন সরকারি দল বিএনপি, জামাত এবং এনসিপি তাদের উপরে দায় পড়ছে এবং বিরোধী বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে না, সেই দলটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং এই জনপ্রিয়তা কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে সেটা সত্যিকার অর্থে বলা কঠিন। আমরা জানি যে 5 অগাস্ট একটি ম্যাসাকারের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং সেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো দাপিয়ে বেড়াচ্ছে। আগামী দিনে 1 বছর ইতিমধ্যে হয়ে গেছে, খুব শীঘ্রই যে একটা রিসেট বাটনের ঘটনা ঘটবে না এই নিশ্চয়তাটা কিন্তু আপনি দিতে পারেন না। কারণ চারপাশ থেকে আওয়ামী লীগ তো ফুসছে, দেশের সাধারণ জনগণ নানা কারণে ফুসছে, বেকারত্ব, দারিদ্রতা এবং নানা অনিশ্চয়তা, বিশৃঙ্খলার কারণে দেশের জনগণও ফুসছে। এই ফুসে ওঠা থেকে আরেকটি সেই ধরনের 5 অগাস্ট ঘটে যে আওয়ামী লীগ ফিরে আসবে না এই নিশ্চয়তাটা দেওয়া যায় না। যার কারণে শিরোনামে বলেছি যে তারেক রহমানের আগেই কি
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন, এমনটা যদি ঘটে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। 5 আগস্ট যে এমন একটি ঘটনা ঘটবে আমরা কি কেউ ভেবেছিলাম? আমরা অবাক হয়েছিলাম, আমাদের বিস্ময় জেগেছিল। আজকে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই যে আজকে কথা বলছি, আগামী 1 মাস পর কি ঘটবে এই মুহূর্তে প্রেডিকশন করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক এবছর অগাস্টে যদি আরেকটি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রেও অবাক হবার কোনো কারণ ঘটবে না যে তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে ফিরছেন। এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয়, যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে, এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন, ওটাকে যদি আমরা হুমকি হিসেবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন। কেন এবং কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের এই দেশে কওমি লাইনের যারা আলেম ওলামা রয়েছেন, মানে হেফাজতের আলেম ওলামা রয়েছেন, এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে। সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান, তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে, মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন, যারা অর্গানাইজড, যাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে, তারা সবাই প্রো আওয়ামী লীগ। কিছু নেতা এখন গা ঢাকা দিয়ে আছেন, কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে। কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাসে রয়েছেন, কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই, কারোর নেই। আওয়ামী লীগের বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে। ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হতে পারত, তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের নামই জানেন না। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করেছে, একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না। একজন লোকও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পারেননি, দেখা করেনি, তাদেরকে ডাকা হয়নি। এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনো দেওয়া হয়নি। কারণটা কি? কারণটা হলো হেফাজতের দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব, মানে শেখ হাসিনাপন্থী যারা আছে তাদের সাথে দূরত্ব, শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব, এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে, কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না। ফলে দুটো গ্রুপই ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার ছিলই, আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায়। গেল হেফাজতের এই অংশটি। মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে, আবার মাদ্রাসা চালায়, আবার আলাদা রাজনৈতিক দল করে, খেলাফত মজলিস, তাদের কথা আলাদা। কিন্তু এজ এ হোল হেফাজত বলতে যা বোঝায়, সেখানে মামুনুল হক হলো যে তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো 10%, বাকি 90% সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল, নিজের মাদ্রাসা, নিজের ক্যারিয়ার, নিজের সব কিছু তিনি সেটা করছেন। কাজেই মামুনুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠতা, বৈঠক, এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক, বিএনপির সাথে সম্পর্ক, মানে মামুনুল হক ইজ টোটালি ডিফারেন্ট। এখন দেখা গেল তার একটা ফেস ভ্যালু আছে, তার একটা যাকে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে। তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে, এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন। মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দা সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল, এবং তাকে আবার সেই গোয়েন্দা সংস্থা কিন্তু ধরাই দিয়েছে। এবং তিনি যে জেল খাটছেন, মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে, এখনও ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াচাড়া করছে। এগুলো মামুনুল হকের অবস্থা। কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি, বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি, এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি, আনতে পারেননি। এটা হলো ঘটনা। ফলে কি হলো? এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে কেউ কথা বলছে না, কিন্তু বিপক্ষে বলছে না, এবং যারা বলছে না মোরাললেস তারা পক্ষে হোক বিপক্ষে হোক, তারা কিন্তু শেখ হাসিনার লোক। বিশেষ করে যারা সুন্নি ঘরানার আলেম ওলামা, তাদের 90%ই প্রো শেখ হাসিনা। তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি 100 জন করে, আপনি ধরে নেন 200 জন সুন্নি ঘরানার আলেম ওলামা রয়েছে। 200 জন যদি সুন্নি ঘরানার আলেম ওলামা থাকে, তার 90% শেখ হাসিনাপন্থী, এই যত ওয়াজের ময়দানে রয়েছে। আবার 200 জন যদি সুন্নি ঘরানা থাকে, তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সম পর্যায়ের লোক রয়েছে আপনার তাবলিগে, এবং এটার অর্ধেক শেখ হাসিনাপন্থী। কাজেই এই যে আলেম ওলামা, মানে গত 15 বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে, ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে বুৎপত্তি এবং তার যে কৌশল, সেই কৌশলটা এই মুহূর্তে কীভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে, আগ্নেয়গিরি হিসেবে আছে, আপনি বোঝার চেষ্টা করেন। তো সেখানে যদি ইরানের পতন হয়, ইসরায়েলের জয়লাভ হয়, অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে? শেখ হাসিনার পক্ষে যাবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে দেখেন ডোনাল্ড ট্রাম্প জিতে গেল, ইসরায়েল জিতে গেল, কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মাঠ দখল করতে নামবে, তারা তো শেখ হাসিনার লোক, তারা তো বিএনপির লোক নয়, জামাতের লোক নয়, কেউ কারোর লোক নয়। এরকম একটি অবস্থা।
তো কাজেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, এটা যদি প্রলম্বিত হয় তবু এটা আওয়ামী লীগের জন্য ভালো। আর এখানে যদি ইরান পরাজিত হয়, সেটাও আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দেবে, ভারতের কর্তৃত্ব মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং পাকিস্তানপন্থী যে রাজনীতি, চীনপন্থী যে রাজনীতিটা এই মুহূর্তে একেবারে থমকে যাবে। ইরানের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চীনের কর্তৃত্ব অনেক অনেক কমে যাবে, অনেক অনেক কমে যাবে। রাশিয়ার কর্তৃত্ব কমে যাবে। এমনকি রাশিয়া যদি ভেঙে যায়, মানে ইরান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় হবে, সঙ্গে সঙ্গে পরাজয় হবে। আবার যদি ইরান জিতে যায়, তাহলে ইউক্রেন যুদ্ধে পুরো ইউক্রেন সে দখল করে নিতে পারবে। মানে এই যে একটা সমীকরণ, সেই সমীকরণকে কেন্দ্র করে মোসাদ এবং র, তাদের যারা এজেন্ট রয়েছে, তাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক। আবার বলি, মোসাদ এবং র আর আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। বাংলাদেশ আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই। আওয়ামী লীগের অস্তিত্ব নেই, অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না, বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমকে প্রতিনিয়ত সমালোচনা করেন যারা, তাদেরই একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকালকে তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন। গতকালকে মানে সম্প্রতি, গত পরশুদিন এই সাক্ষাৎকারটা সম্ভবত তিনি দিয়েছেন। সেখানে তিনি এমন মন্তব্য করেছেন। এই মন্তব্যের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন তিনি। ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেই সংজ্ঞা জাতিকে শিখিয়েছেন। কি শিখালেন শফিকুল আলম? এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় আছে, আদৌ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কিনা, কি বলতে চাইলেন তিনি। শফিকুল আলমের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পূর্বে তারেক রহমান যখন হোটেলের সামনে গাড়ি নিয়ে নামলেন, তখন দেখা গেল তিনি দৌড়ে আসলেন তারেক রহমানের কাছে। প্রথমে 3-4 জনের পেছনে দাঁড়ালেন, ওখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন, ওখান থেকে সুযোগ পেলেন না। তারপরে একজনকে পাশ কাটিয়ে তার পাশে আসলেন, সেখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন, সেখানে সুযোগ পেলেন না। তারপরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পাশ কাটিয়ে তারও ডানে সরাসরি সবাইকে টপকে তারেক রহমানের সামনে যাওয়ার চেষ্টা করলেন। সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করে এক ধরনের স্বস্তি অনুভব করলেন। এবং ফেসবুকে তিনি তারেক রহমানের সঙ্গে যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোর ছবি দিয়ে পোস্ট করেছেন। তার মানে হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার এই সাক্ষাৎ করা, হ্যান্ডশেক করা, এই ব্যাপারটা একটা ঐতিহাসিক ব্যাপার হিসেবে তিনি দেখতে চেয়েছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলও আমরা দেখছি। শফিকুল আলম সহ অনেকেই আমরা ভারতীয় মিডিয়ার সমালোচনা করি। ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রোপাগান্ডা করছে। কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ঠিক, ভারতীয় কিছু মিডিয়া এই কাজটি করছে, দেদারছে প্রোপাগান্ডা করছে, গুজব রটাচ্ছে, এটা ঠিক। কিন্তু ভারতের সব মিডিয়াকে পাইকারি হারে দোষ দেওয়ার কোনো যে কারণ নেই। শফিকুল আলম আবার নিজেই সেটা প্রমাণ করলেন ভারতীয় একটি গণমাধ্যমে। এর আগেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন আরেকটি গণমাধ্যমে, এবার তিনি দ্য ওয়ালে সাক্ষাৎকার দিলেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে বাংলাদেশ থেকে টেলিফোন যোগে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই। তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ না। আওয়ামী লীগ হতে পারে, কিছু কিছু মানুষ সমর্থন করতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বলে যে বৃহৎ ব্যাপারটা ভাবা হতো, যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ফ্যাক্ট, তিনি বলেছেন যে না, আওয়ামী লীগ আর বাংলাদেশে একটা ফ্যাক্ট না। আওয়ামী লীগ এখন বাংলাদেশের ঠুটুর জগন্নাথ। আওয়ামী লীগের অস্তিত্ব আর বাংলাদেশে নেই, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না, এমন কথা তিনি বললেন। তিনি তার কথা বলতেই পারেন। সময় এবং বাস্তবতা তার কথার সত্যতা কিংবা সত্য নাকি মিথ্যা সেটা হয়তো প্রমাণ করবে, সেটা পরের বিষয়। কিন্তু তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে যে তিনি ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা শেখালেন জাতিকে। ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা কি বোঝান, তাকে প্রশ্ন করা হলো যে বিশ্বব্যাপী যে মতামতটা আছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে, সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি? তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দলের অংশগ্রহণ না। ইনক্লুসিভ নির্বাচন বলতে বোঝাই হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সমস্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, বাধাহীনভাবে অংশগ্রহণ। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আপনাকে, এতক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থিত জানার চেষ্টা করছিলেন। ধন্যবাদ দর্শক। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই একটু জানান, আপনার নিজস্ব ওপিনিয়নটা জানান। একটু দেখি যে আপনি কি বলতে চান, বাংলাদেশের মানুষ এখন কেমন আছে বা কি বলতে চাচ্ছে সেটা একটু দেখার ইচ্ছা হয়। তো কমেন্টের মাধ্যমে একটু বললে বুঝতে পারতাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সময় আর নষ্ট করব না, অনেক সময় আপনি থেকেছেন। তো ভালো থাকুন দর্শক। পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। সময় 63 চ্যানেলটি অবশ্যই নামটি মনে রাখবেন এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।